নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি আপ চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা যারা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওয় আমাদের এবারের আজকের ক্লাসের বিষয়বস্তু মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের কোশ্চেন এবং তার অ্যান্সার। তবে দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন, বামাবোধিনী পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হলো উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্য ছিল বাংলার অন্তঃপুরবাসিনী নারী সমাজের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলে সমাজে নারীদের মর্যাদাকর স্থান দেওয়া। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য কী? দেখো উত্তর, হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার ও শেষ শোষণের কথা সাহসের সঙ্গে তুলে ধরে নীল চাহিদার পাশে দাঁড়িয়েছিল। এছাড়া এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহের পক্ষে এবং তৎকালীন মধ্যবিত্ত সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন কলকাতার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? দেখো উত্তর, কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা, যেটা 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, গ্রন্থে 19 শতকের কলকাতার বাবু সংস্কৃতির ভণ্ডামি, ইংরেজি শিক্ষিত নব্য বণিক শ্রেণীর বিলাসবহুল জীবনযাত্রা, মদ্যপান, চরিত্রহীনতা এবং প্রাচীন ও আধুনিক সংস্কৃতির দ্বন্দ্ব অত্যন্ত ব্যঙ্গাত্মক ভাষায় ফুটে উঠেছিল। কাঙাল হরিনাথ সম্পাদিত গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? উত্তর, তৎকালীন অন্যান্য পত্রিকাগুলির প্রধানত শহরকেন্দ্রিক হলেও গ্রামবার্তা প্রকাশিকা ছিল সম্পূর্ণ গ্রামভিত্তিক। এই পত্রিকা কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো এবং গ্রামীণ জনজীবনের দুঃখ দুর্দশা, নীলকর জমিদারদের অত্যাচার এবং শোষিত কৃষকদের কথা নির্ভীকভাবে তুলে ধরত। ডেভিড হেয়ার কেন স্মরণীয় হয়ে আছেন? দেখো, স্কটল্যান্ডের ঘড়ি ব্যবসায়ী ডেভিড হেয়ার ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি হিন্দু কলেজ, স্কুল বুক সোসাইটি, স্কুল সোসাইটি এবং হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন এবং নারী শিক্ষার উন্নয়নে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সক্রিয়ভাবে সাহায্য করেন। মেকলে মিনিটস কি? দেখো, জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে এক প্রস্তাব পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। এই প্রস্তাবে বলা হয় যে প্রাচ্য শিক্ষার বদলে ভারতে পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা প্রবর্তনে তিনি সুপারিশ করেন। চুইয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি বলতে কী বোঝো? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। থমাস বেবিংটন মেকলের মতে সরকারের পক্ষে ভারতের বিশাল সমষ্টির শিক্ষার দায়িত্ব নেওয়া সম্ভব নয়, তাই সরকারের উচিত সমাজের উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো, যা কালক্রমে পরিশ্রুত হয়ে বা চুঁইয়ে পড়ে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। একে চুঁইয়ে পড়া নীতি বলা হয়। উডের ডেসপ্যাচ কি? এর সুপারিশগুলি লেখো। দেখো, এখানে সব সুপারিশ লিখতে হবে না, 2 নম্বরের অন্তত 2-3টি লিখলে যথেষ্ট। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য একটি নির্দেশনামা জারি করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এর একটি প্রধান সুপারিশ ছিল লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদর্শে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? দেখো, কলকাতা মেডিকেল কলেজের কৃতী ছাত্র এবং পরবর্তীতে শিক্ষক মধুসূদন গুপ্ত 1836 খ্রিস্টাব্দের 28 অক্টোবর ভারতে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম মানবদেহের শবব্যবচ্ছেদ করেন, বা পোস্টমর্টেম বলা হয় যেটা। রক্ষণশীল সমাজের গোঁড়ামিকে ভেঙে এই দুঃসাহসিক কাজ করার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। ডিরোজিও কেন হিন্দু কলেজ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর প্রগতিশীল ও যুক্তিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তার ছাত্ররা, যারা নব্যবঙ্গ নামে পরিচিত, প্রচলিত হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্র আঘাত হানেন।
এর ফলে কলেজের রক্ষণশীল হিন্দু পরিচালক সমিতি ক্ষুব্ধ হয়ে সমাজ ও কলেজ রক্ষার স্বার্থে 1831 খ্রিস্টাব্দে ডিরোজিওকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল নিচে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝায়? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 19 শতকে 30-এর দশকে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে তার প্রগতিশীল ও যুক্তিবাদী ছাত্ররা সমকালীন হিন্দু সমাজের কুসংস্কার, জাতিভেদ প্রথা এবং গোঁড়ামির বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন তাকেই নব্যবঙ্গ আন্দোলন বলা হয়। রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? দেখো উত্তর, রাজা রামমোহন রায় ভারতের মধ্যযুগীয় অন্ধসংস্কার, কুসংস্কার ও গোঁড়ামির অবসান ঘটিয়ে যুক্তিবাদ, আধুনিক বিজ্ঞান চেতনা এবং পাশ্চাত্য শিক্ষার আলোকবর্তিকাকে জ্বালিয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি দেশবাসীর রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অধিকার আদায়ে সচেষ্ট হন, তাই তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। বন্ধুরা, তোমরা প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে ফলো করো, একদম টু দ্য পয়েন্টে উত্তরগুলো লেখা আছে। ইতিহাসে একদম বেশি লিখতে হয় না, যারা টু দ্য পয়েন্টে লেখে তারাই পারফেক্ট নাম্বার পায়। বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকবাদী বলা হয় কেন? দেখো, ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলেছেন, কারণ বিদ্যাসাগর একদিকে ভারতীয় প্রাচীন শাস্ত্র বা ঐতিহ্যের ওপর নির্ভর করেই বিধবা বিবাহের যৌক্তিকতা প্রমাণ করেছিলেন, আবার অন্যদিকে পাশ্চাত্য শিক্ষানীতি, মানবতাবাদ ও আধুনিক যুক্তিবাদকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। 19 শতকে বিধবা বিবাহ আন্দোলনের সাফল্যের পেছনে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল, বা বিধবা বিবাহ প্রতিরোধে বিদ্যাসাগর কী ভূমিকা নিয়েছিলেন? দেখো উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাচীন শাস্ত্র ঘেঁটে প্রমাণ করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। তার অক্লান্ত প্রচেষ্টা এবং প্রায় 1000 মানুষের সই সম্বলিত আবেদনের ভিত্তিতে লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই বিধবা বিবাহ আইন 16 নম্বর রেগুলেশন পাশ করেন। তিনি নিজের অর্থ উদ্যোগে বহু বিধবা বিবাহ সম্পন্নও করিয়েছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত ব্রাহ্মধর্মের মূল কথা কী ছিল? দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত ব্রাহ্মধর্মের মূল কথা ছিল ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার এবং শাশ্বত। কোনো মূর্তি পূজা বা অবতারবাদে বিশ্বাস না করে কেবলমাত্র অন্তরের ভক্তি, জ্ঞান ও উপাসনার মাধ্যমেই সেই পরম ব্রহ্মকে লাভ করা সম্ভব। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজে কেন প্রথম ভাঙন বা বিভাজন দেখা দেয়? দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুরের রক্ষণশীল মনোভাবের বিপরীতে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে তরুণ ব্রাহ্মরা জাতিভেদ প্রথা রদ, অসবর্ণ বিবাহ প্রবর্তন এবং নারী মুক্তির মতো উগ্র সংস্কারপন্থী আন্দোলনকে শুরু করেন। এই প্রগতিশীল ও রক্ষণশীল চিন্তাধারা বিরোধের জেরে 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রথম ভাঙন দেখা দেয়। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শের মূল ভাবটি কী ছিল? দেখো, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শের মূল ভাবের কথা হলো, বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান ও পথ আলাদা হতে পারে, কিন্তু পরম সত্য বা ঈশ্বর লাভই সব ধর্মের একমাত্র লক্ষ্য। তিনি সহজ ভাষায় বলেছিলেন, যত মত তত পথ, অর্থাৎ সব ধর্মই সত্য এবং ঈশ্বর লাভের ভিন্ন ভিন্ন পথ মাত্র। স্বামী বিবেকানন্দর নব্য বেদান্ত বলতে কি বোঝায়? স্বামী বিবেকানন্দ প্রাচীন উপনিষদ বা বেদান্তের সন্ন্যাস ধর্মকে কেবল অরণ্য বা গুহা থেকে লোকালয়ে নিয়ে এসে এক নতুন রূপ দেন, যা নব্য বেদান্ত নামে পরিচিত। এর মূল কথা হলো, জগৎ মিথ্যা নয়, জগতের প্রতিটি জীবের মধ্যেই ব্রহ্ম বা ঈশ্বর বিরাজমান, তাই মানব সেবাই হলো প্রকৃত ঈশ্বর সেবা। 19 শতকের বাংলায় নবজাগরণকে কেন কলকাতা কেন্দ্রিক বলা হতো? দেখো উত্তর, 19 শতকের বাংলার নবজাগরণ ছিল মূলত শহর কলকাতা কেন্দ্রিক। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত কলকাতার কিছু উচ্চবিত্ত ও মধ্যবিত্ত হিন্দু ভদ্রলোক শ্রেণী। বাংলার গ্রামীণ সমাজ, কৃষক সমাজ এবং বৃহৎ মুসলিম জনগোষ্ঠী এই আধুনিক ভাবান্দোলন ছোঁয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। 3 আইন বলতে কি বোঝো? দেখো, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্মদের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ করে। এই আইনের মাধ্যমে ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ হয়, বহুবিবাহ বন্ধ হয়,
এবং অসবর্ণ বিবাহ বা বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। তোমরা এই 20টি প্রশ্ন ভালোভাবে ফলো করো, অত্যন্ত উপকারে আসবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেল